1 বছর যাবৎ আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি অনেকটা বন্ধুহীন অবস্থায় ছিল। আমেরিকার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে নানা রকম চেষ্টা তদবির করা হয়েছে, কিন্তু আমি যতটুকু জানি সেখানে ঠিক ওইরকম কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং, জাতিসংঘের প্রেস ব্রিফিং, এই দুটো জায়গাতে বিএনপির একজন প্রতিনিধি সেখানে থাকতেন এবং বিভিন্ন প্রশ্ন করতেন, এবং সেই প্রশ্নের উত্তর এবং সেই প্রশ্ন করা, এটা কি এ যাবৎকালে বিএনপির সবচেয়ে বড় নিজেদের আন্তর্জাতিক সফলতা হিসাবে বলতে পারে। কিন্তু সত্যিকার অর্থে সরকারি লেভেলে, সিনেট অফিসে, জাস্টিস ডিপার্টমেন্টে, পেন্টাগনে, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, এই সকল জায়গাতে বিএনপির নিয়োগকৃত লবিস্ট বা বিএনপির যারা লোকজন সেখানে খুব সফলতা অর্জন করেছেন, এটা আমার জানা নেই। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেন, ব্লিংকেন থেকে শুরু করে অন্যান্য এই গুরুত্বপূর্ণ পদগুলো যারা আছেন, তাদের সঙ্গে সাধারণত যদি কূটনৈতিক অঙ্গনের সম্পর্ক থাকতো, তাহলে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, জনাব তারেক রহমান, তাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো এবং আরও অনেক কিছু দুধ বিনিময় হতো। তো আমি যেহেতু বিএনপির ঠিক ওরকম ঘরের লোক নই, বাইরে থেকে যতটুকু দেখেছি এরকম কোনো ঘটনা ঘটেছে সেটি আমার জানা নেই। তবে একটা সময় বিএনপির সঙ্গে চীনের পারিবারিক একটা সম্পর্ক ছিল। চীনে যারা এই ক্ষমতায় এসেছে তারা সবসময়ই বিএনপির সঙ্গে সেই ঐতিহাসিকভাবে সেই জিয়াউর রহমান সাহেবের জমানা থেকে, এবং আমি মনে করি এখনো পর্যন্ত সাইড লাইনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিএনপির সঙ্গে একটা সম্পর্ক রাখছে। পলিটিক্যাল, তারপরে বিজনেস রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। শেখ হাসিনার জমানাতে চীনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু বিএনপির সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু কখনো নষ্ট হয়নি। অনেকে জানেন না, কিন্তু আপনাদের একটা জানার জন্য বলছি যে আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপির সাবেক মন্ত্রী, তো উনি একটা অর্গানাইজেশন ওনার আছে, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। তো এই সংগঠনটির মাধ্যমে চীনের একেবারে সর্বোচ্চ পর্যায়ের যারা লোকজন, তাদের সঙ্গে নিয়মিত বিএনপির যোগাযোগ হতো এবং হচ্ছে সেই প্রথম থেকেই, যে 2009 থেকেই। এবং এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বিএনপির নেতা চীন ভ্রমণ করেছেন চীনের রাষ্ট্রীয় মেহমান হিসেবে। আবার এই প্রতিষ্ঠানের মেহমান হয়ে অনেক ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। তো আওয়ামী লীগ এই বিষয়টা ধরতে পারেনি কূটনৈতিক অঙ্গনে, বা তাদের যে গোয়েন্দা গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে এই বিষয়টা তারা কগনিজেন্সে নিতে পারেননি, অথবা তারা এটাকে নেগলেক্ট করেছেন। কিন্তু বিএনপি ঠিকই চীনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা তারা রেখেছে, যেটা আমেরিকার সঙ্গে চেষ্টা করার পরও পারেনি। দ্বিতীয়ত, যখন শামসুর মুবিন সাহেব ছিলেন বিএনপির সঙ্গে, শামসুর মুবিন চৌধুরীর একটা ভালো ব্যক্তিগত কানেকশন ভারতের সঙ্গে ছিল এবং এখনও আছে, এতে কোনো সন্দেহ নেই। কিংবা রিয়াজ রহমান সাহেব যখন ছিলেন একজন ঝানু কূটনীতিবিদ হিসাবে, আমাদের যে দূতাবাসগুলো তাদের সঙ্গে রিয়াজ রহমান সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল। তো শামসুর মুবিন সাহেবের দুতিয়ালিতে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং এর ফলে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে দিল্লিতে গেলেন, মনমোহন সিং স্বয়ং সকল প্রোটোকল ভেঙে তিনি এয়ারপোর্টে এসে তাকে কিন্তু রিসিভ করেছিলেন। এটা ছিল বিএনপির একটা নিদারুণ, মানে যাকে বলা হয় বিস্ময়কর বৈপ্লবিক কূটনৈতিক সফলতা। এই সফলতা এখনো পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কোনো বিরোধী দল এখন পর্যন্ত সেটা পায়নি, এবং আগামীতে পাবে কিনা এটা আমরা বলতে পারবো না। আবার বিএনপি এটা পেরেছে, সেটা বেগম খালেদা জিয়ার কারিশমা হোক
শামসুর মোবিন চৌধুরীর কারিশমা হোক বা তারেক রহমান সাহেবের কারিশমা হোক, বাট ইট হ্যাপেন্ড। তো সেই জিনিসটি পরবর্তীতে রাখা যায়নি বা থাকেনি, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা। কিন্তু বিএনপির সঙ্গে ভারতের একটা সাইডলাইন সম্পর্ক থাকে, সবসময় থাকে। তো আওয়ামী লীগের কারণে এবং জামাতের কারণে, জামাতের সাথে বিএনপির খুব ধরম মরম সম্পর্কের কারণে মধ্যেখানে এই সম্পর্কটা অনেকটা ছেদ পড়েছিল। ইন্ডিয়া ওয়াজ ভেরি আনহ্যাপি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেটি হয়েছে সেটি হলো জামাতের সঙ্গে বিএনপির যে দা কুমড়ার সম্পর্ক, সেই দা কুমড়ার সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইসলামপন্থীদের যে বিরাট জাগরণ এবং চারিদিকে যেভাবে ইসলামাইজেশনের জয় জয়কার হচ্ছে এবং ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, এটা ভারত মনে করছে তাদের জন্য এটা জীবন মরণ সমস্যা। বাংলাদেশে যদি তালেবানি টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় বা এরদোয়ান টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার্স, আগামী 1 বছরের মধ্যে সেভেন সিস্টার্সের কয়টা যে স্বাধীন হয় তার কোনো নামগন্ধ আমরা তার কোনো ইয়াত্তা আমরা এখন পর্যন্ত করতে পারবো না। তো ভারত যে কোনো কারণে হোক এখন বিএনপির সঙ্গে সম্পর্ক করার জন্য মরিয়া হয়ে পড়েছে। এই কারণ হলো তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অতিরিক্ত দহরম মহরম, এটি মূলত তাদের কোনো ভালো পরিণতি দেখে আনেনি। 2 নম্বর হলো যে এখন আওয়ামী লীগকে কোলে নিয়ে বসে থাকা, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনা, আবার একটা পাপের সরকার তৈরি করা, এটি ভারতের জন্য অনেকটা শুয়ের পেছন দিয়ে উট ঢোকানোর মতো যে অসম্ভব বিষয় আমরা বলি প্রবাদ প্রবচনে, ঠিক সেই রকমই ঘটনা। তো যাই হোক, এই জন্য তারা বিকল্প খুঁজছে। এখন ভারত যে বিকল্প খুঁজছে, সে বিকল্প তো ডক্টর ইউনূস হবেন না, কিংবা সমন্বয়ক যারা আছেন তারা হবেন না, জাতীয় পার্টি হবেন না। জাতীয় পার্টিকে অবশ্যই বিএনপির সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, তো ওটা পরে আসছি। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে সাম্প্রতিক সময় বিএনপির সঙ্গে ভারতের যে বৈঠক, প্রকাশ্যে কিছু বৈঠক হয়েছে এবং গোপনে কিছু বৈঠক হয়েছে, এবং একটা স্ট্রং নেটওয়ার্ক আছে বিএনপির মধ্যে যাদেরকে ভারতপন্থী বলা হয়। তো এর মধ্যে যেমন গয়েশ্বর রায়কে সবাই বলে যে এটা এই দাদা ভারতপন্থী লোক, ভারতের একেবারে খুব ঘনিষ্ঠ রয়্যাল লোক গয়েশ্বর রায়। আমির খুশরো মাহমুদ চৌধুরী, তাকেও ভারতের রয়্যাল লোক বলা হয়। তারপরে মিস্টার টুকু, ইকবাল মাহমুদ টুকু, তো তিনি তো একেবারে রয়ের পকেটের লোক। এইভাবে কিন্তু দলের মধ্যে ঠাট্টা হয়, মস্করা হয়, পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়। আমি সত্য মিথ্যা জানি না, আমি শুধুমাত্র কথাগুলো বললাম। আবার আমেরিকা, সেই মিস্টার পিটার ডিহাস তার নিজের মুখের কথা, মানে বিএনপির এই যে ভারতমুখী, ভারতের সাথে সম্পর্ক করার যে চেষ্টা, এটা আমেরিকা কখনোই স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং তারা বিএনপিকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি।